को लाइक, हमारे चैनल को सब्सक्राइब करें। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9-এর চ্যাপ্টার 4 স্টার্ট করব। চ্যাপ্টার 4-এর ফার্স্ট যে সাব টপিকটা আছে পরমাণুর গঠন, তো সেটা আমরা বেসিক্যালি আজকে স্টার্ট করব। তো পরমাণুর গঠন মানে বুঝতে পারছো পরমাণু। তো পরমাণু কি তোমরা ক্লাস 7-এ পড়েছিলে যে পরমাণু কি? পরমাণু হচ্ছে বিভিন্ন মৌল বা যৌগ যেটা হয়, ঠিক আছে, তাদের গঠনগত ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু। অর্থাৎ পরমাণুর মধ্যে কোনো একটা মৌল বা যৌগের সমস্ত ধর্ম পরমাণুর মধ্যে থাকে এবং তারা যখন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে আলটিমেটলি তাদের পরমাণুটাই অংশগ্রহণ করে এবং পরমাণুটাই রাসায়নিক বিক্রিয়াটাকে মানে চেঞ্জ যা হয় সবই পরমাণুর মধ্যেই সব চেঞ্জগুলো সব হয়। ওকে, তো এইটা তোমরা জেনেছিলে। তো তোমরা এটাও জেনেছিলে যে পরমাণুর মধ্যে 3টে কণা থাকে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, 3টে থাকে। ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ আর নিউট্রন হচ্ছে স্থির। এটা তোমরা ক্লাস 7-এ জেনেছিলে। তো এবার ক্লাস 9-এ আমাদের জানতে হবে যে এই কণাগুলো কীভাবে আবিষ্কার করা হয় আর কোন কোন সায়েন্টিস্ট আবিষ্কার করেছে, ঠিক আছে। বেসিক্যালি কোন কণাকে আবিষ্কার করেছে এক্ষেত্রে সায়েন্টিস্টের নামটা ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন কী করে আবিষ্কার করা হয়। ওকে, তো ইলেকট্রন আবিষ্কার করে যে পরীক্ষাটা সেটা প্রথম করেছিলেন বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স। ওকে, উইলিয়াম ক্রুক্স তিনি কী করেছিলেন, তিনি একটা কাচের নল নিয়েছিলেন, এই যে কাচের নল, ঠিক আছে, কাচের নল নিয়েছিলেন, সেটাকে বায়ুশূন্য অবস্থায় রেখেছিলেন, মানে কাচের নলের মধ্যে কোনো বায়ু নেই, সমস্ত বায়ু তিনি বের করে দিয়েছিলেন এবং এর মধ্যে যে চাপ ছিল সেটা পারস্তম্ভের কত ছিল, 0.01 mmHg চাপ ছিল। এইচজি মানে হাইড্রোজেরাম, দ্যাট ইজ পারদের সংকেত এইচজি বা মার্কিউরি ইংলিশে যা বলবে। তো 0.01 mmHg এই চাপে তিনি নিয়েছিলেন, ঠিক আছে। তো এবার কী করেন তিনি, এই চাপে তিনি অল্প পরিমাণ বায়ু রেখে দেন এবং বায়ু রেখে তিনি কী করেছিলেন, দুটি ধাতব তড়িৎদ্বার নেয়, এই যে একটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার। ওকে, এটা এই তড়িৎদ্বারটা হচ্ছে ঋণাত্মক, দ্যাট ইজ ক্যাথোড, আর পজিটিভ দ্যাট ইজ অ্যানোড। এটা তো তোমরা জানো, ক্যাথোড মানে নেগেটিভ তড়িৎদ্বার, অ্যানোড বলা হয় পজিটিভ তড়িৎদ্বারকে, তোমরা তড়িতের ক্ষেত্রে পড়েছো। তো যাই হোক তিনি নেন, আর এদের মধ্যে যে বিভবটা ছিল সেটা খুব উচ্চ বিভব মানে হাই ভোল্টেজ একটা তড়িৎ তিনি চালনা করেন। কত ছিল সেটা, প্রায় 10,000 ভোল্টের কাছাকাছি ছিল, মানে এত একটা হাই ভোল্টের একটা তড়িৎ তিনি এর মধ্যে চালনা করেন। তো এবার যেই চালনা করলেন তখন দেখলেন যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা অদৃশ্য রশ্মি সরলরেখায় নির্গত হচ্ছে, মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, দেখো অ্যারো চিহ্ন দেওয়া, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, মানে মাইনাস প্লাসের দিকে যাচ্ছে। তো এটা তিনি পান। তো এবার এই রশ্মিগুলো তিনি নাম দেয় ক্যাথোড রশ্মি, কে? উইলিয়াম ক্রুক্স। ওকে, যেহেতু ক্যাথোড থেকে বেরোচ্ছে তার জন্য ক্যাথোড রশ্মি নাম দেয়। ওকে, তখনও তিনি জানেন না যে এটা নেগেটিভ না পজিটিভ না কী ব্যাপার, ঠিক আছে, তো এটা তিনি নাম দেন। এবার পরবর্তীকালে বিজ্ঞানী জে থমসন দেখেন এই পরীক্ষাটা, মানে উইলিয়াম ক্রুক্স করেন, ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন। এবার ক্যাথোড রশ্মিগুলোকে নিয়ে জে থমসন আরও পরীক্ষা করেন। তো তিনি এবার বিভিন্ন পরীক্ষায় দেখেন এই যে ক্যাথোড রশ্মি সেটা চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে, মানে এই ক্যাথোড রশ্মির আশেপাশে কোনো চুম্বক বা তড়িৎ কোনো এরকম থাকলে সেটার দ্বারা সেটা বিক্ষেপণ হয়ে যাচ্ছে, মানে এর সামনে কোনো তড়িৎ বা চুম্বক লাগলে সেটা আর স্টেটভাবে যাচ্ছে না, তার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, দিক পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বিক্ষিপ্ত হচ্ছিল। এই যে থমসন এই পরীক্ষাটা করেছিল পরবর্তীকালে ক্যাথোড রশ্মি নিয়ে, তো এর থেকে তিনি প্রমাণ করেন যে ক্যাথোড রশ্মি হল ঋণাত্মক তড়িৎগ্রস্ত একটা কণা। কারণ কি ক্যাথোড রশ্মিকে ঋণাত্মক কেন বলা হলো? প্রথমত দেখো, চার্জ একটা রয়েছে, এটা কনফার্ম কে করলো, যে থমসন, তিনি দেখলো যে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দ্বারা সেটা বিক্ষিপ্ত হচ্ছে, তার মানে চার্জ আছে। কেন? আমরা জানি যেটা চার্জ আছে সেটাই একমাত্র তড়িৎ ক্ষেত্র দ্বারা আর চুম্বক ক্ষেত্র দ্বারা সেটার দিক পরিবর্তন হবে। এবার কী চার্জ আছে সেটা কী করে বলছে? নেগেটিভ। কেন বলছে? কারণ ক্যাথোড থেকে বেরোচ্ছে। এবার ক্যাথোডের কি, ক্যাথোড মানে নেগেটিভ, তড়িৎদ্বারকে বলা হয়, ঋণাত্মক তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়। তার জন্য যেহেতু নেগেটিভ মানে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে রশ্মিটা বেরোচ্ছে, তাই ওই রশ্মিগুলো অবভিয়াসলি ঋণাত্মকই হবে, তাই না? তো এইভাবে তিনি বলেন যে এই ক্যাথোড রশ্মিগুলোর চার্জ হচ্ছে নেগেটিভ, এরা ঋণাত্মক একটা তড়িৎগ্রস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা। ওকে, তো এই যে ক্যাথোড রশ্মি এটার নাম দেওয়া হয় ইলেকট্রন। ওকে, তো বেসিক্যালি উইলিয়াম ক্রুক্স পরীক্ষাটা স্টার্ট করেছিলেন, পরে ক্যাথোড রশ্মি নিয়ে বিভিন্ন পরীক্ষা করে জে থমসন, তারপর নাম দেন ইলেকট্রন এই ক্যাথোড রশ্মিগুলো। ওকে, তো এরপর প্রোটন আবিষ্কার করা হয়। ওকে, তো বেসিক্যালি প্রোটন আবিষ্কার করার যে
বিজ্ঞানীদের মাথায় যে চিন্তাভাবনা সেটা কীভাবে আসে? তো প্রথমত দেখো, ক্যাথোড রশ্মি থেকে ইলেকট্রন আবিষ্কার করা হয়, ওকে, ঋণাত্মক একটা কণা ইলেকট্রন। তো এবার আমরা কি জানি, পরমাণু, সে যে কোনো পরমাণু, যে কোনো মৌল বা যৌগের পরমাণু যদি হয়, তো সেটা স্টেবল থাকে, নর্মাল সিচুয়েশানে সে স্টেবল স্টেটে থাকে, তাই তো? তো স্টেবল স্টেট ইন দ্য সেন্স সেটা নিস্তরিত হয়, কোনো চার্জ থাকে না সেটার মধ্যে নর্মালভাবে, যতক্ষণ না এবার সেটা আয়ন হয়ে গেল, মূলক হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। তার মানে পরমাণুতে নেগেটিভ কণা রয়েছে একটা, আর তার এগেনস্টে কি একটা পজিটিভ কণাও রয়েছে। আবার এই নেগেটিভ যে পরিমাণ থাকবে, এই পজিটিভকে সেই পরিমাণই থাকতে হবে, তাহলেই তো নিস্তরিত হবে। ধরো নেগেটিভ বেশি রয়েছে, পজিটিভ কম রয়েছে, তাহলে সেটা চার্জগ্রস্ত হয়ে গেল না, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেল। পজিটিভ বেশি হলো, এটা কমে গেল, এটা বেড়ে গেল, তাহলে কি কার প্রাধান্য বেশি পাচ্ছে? প্লাস। ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেল, আলটিমেটলি চার্জ থাকছে, তাই তো? তাহলে এটা কমলে বা এটা বাড়লে হবে না, বা এটা কমলে এটা বাড়লে হবে না, দুটো সেম পরিমাণ রয়েছে। তো এর থেকে বিজ্ঞানীদের মনে ধারণা জন্মায়, যেহেতু সব মৌলে বা যৌগের পরমাণু নর্মাল কন্ডিশনে স্টেবল হয়, নিস্তরিত হয়, তার মানে ঋণাত্মকের এগেনস্ট একটা কোনো ধনাত্মক কণাও রয়েছে। তো এর থেকে একটা পরীক্ষা করেন, এরপর এই ধারণাটা জন্মানোর পর পরীক্ষা করেন কে? বিজ্ঞানী গোল্ডস্টাইন। তিনি এই পরীক্ষা থেকে পরমাণুতে ধনাত্মক যে আধানযুক্ত কণা রয়েছে সেটা তিনি প্রমাণ করেন, এবং এই পরীক্ষাটার পর এই কণাগুলো নিয়ে পরবর্তীকালে বিজ্ঞানী রাদারফোর্ড পরীক্ষা করেন, এবং এই কণাগুলোর নাম দেন প্রোটন। কে? বিজ্ঞানী রাদারফোর্ড। তো রাদারফোর্ডের পরমাণুর মডেল আমরা পড়বো, ওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো তখন আরও ডিটেলসে জানতে পারবে কী পরীক্ষা ছিল না। যাই হোক, তো রাদারফোর্ড নাম দেন ওই ধনাত্মক কণাগুলোর প্রোটন। পরীক্ষাটা প্রথম স্টার্ট করেছিলেন গোল্ডস্টাইন, ওখানে যেমন উইলিয়াম ক্রুক্স ছিল, এখানে সেম গোল্ডস্টাইন, ওকে। তো আমরা ইলেকট্রন আর প্রোটন আবিষ্কারটা দেখলাম, তো নিউটন আবিষ্কারটাও দেখবো। বাট সেটার আগে আমাদের একটু একটা জিনিস কিছু জানতে হবে, যে নিউটন আবিষ্কারের আগেই বিজ্ঞানীরা, তখনও নিউটন বলে যে কিছু একটা রয়েছে কণা, তো সেটা ধারণা বিজ্ঞানীদের মনে জন্মায়নি। ইলেকট্রন নেগেটিভ, ওর থেকে অপোজিট একটা পজিটিভ অবশ্যই থাকতে হবে পরমাণু, যেহেতু নিস্তরিত, সেটা ধারণা আমরা প্রোটন আবিষ্কার করবো, ঠিক আছে? এবার এরপরেই বিজ্ঞানীরা পরমাণু যে স্ট্রাকচার, ইলেকট্রন আর প্রোটন কীভাবে পরমাণুতে থাকে, তাদের পজিশান কীভাবে থাকে, তো সেটা সম্পর্কে তারা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিতে থাকে। তো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে থমসনের পরমাণু মডেলটা। যে থমসন ইলেকট্রন আবিষ্কারের ক্ষেত্রে জানলে তোমরা, তো যে থমসন কী করেছিল, একটা পরমাণুর যে গঠনটা কেমন সেটা সম্পর্কে একটা মডেল তৈরি করে। তো এই মডেলটাকে বলা হয় বেসিক্যালি প্লাম পুডিং মডেল। বলছি কেন বলা হয়, ঠিক আছে? তো দেখো, প্লাম পুডিং, এই পুডিং শব্দটা তোমরা শুনেছো। পুডিং মানে কেক জাতীয় একটা খাবার, ঠিক আছে? তো সেটা কী হয়, কেকের মতো হয়, ঠিক আছে? ওর মধ্যে বিভিন্ন টপিংস দেওয়া থাকে, চেরি বলো যাই বলো, ওর মধ্যে বিভিন্ন টপিংস দেওয়া থাকে। তো সেম হচ্ছে গিয়ে থমসনের পরমাণু মডেলটা। তিনি কি বলেছিলেন, যে তিনি বলেন পরমাণু হচ্ছে গিয়ে একটা ধনাত্মক একটা গোলক। পরমাণু একটা ধনাত্মক গোলক, টোটালটা হচ্ছে পজিটিভ গোলক। এবার এর মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র যে ইলেকট্রনগুলো ওর মধ্যে থাকে। তো এটা বেসিক্যালি তিনি বলে থাকেন। দেখো গোলক, আচ্ছা এখানে গোলক আর বৃত্তের মধ্যে পার্থক্য আছে। গোলক হচ্ছে 3D পিকচার, বৃত্ত হচ্ছে 2D পিকচার। এবার বোর্ডে গোলক 3Dভাবে আঁকা পসিবল না, তাই তোমাদের এটা হয়তো বৃত্ত বলেই মনে হচ্ছে, বাট এটা কিন্তু একটু বোর্ডে আঁকা 2Dতে, 3Dতে আঁকা পসিবল না, তাই ওকে। বাট এটা কিন্তু গোলক হবে, ঠিক আছে? তো গোলক 3D স্ট্রাকচার। তো গোলক একটা ধনাত্মক পরমাণু, হ্যাঁ। তো এই ধনাত্মক গোলকের মধ্যে যে নেগেটিভ যে ইলেকট্রন, সেগুলো বেসিক্যালি এইভাবে থাকে, কণা 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 হিসেবে থাকে টপিংসের মধ্যে, পুডিং। তো এই যে পুরো পুডিংয়ের মতো দেখতে, তাই এই মডেলটাকে বলে প্লাম পুডিং মডেল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য এক্সাম। পরীক্ষা দিয়ে থাকে যে থমসনের পরমাণু মডেল সম্পর্কে লেখো, অথবা বেশিরভাগ প্রশ্নটা এইভাবে আসে যে প্লাম পুডিং মডেল বলতে কী বোঝো, এই প্লাম পুডিং মডেলের ধারণা কে দিয়েছিলেন, ওকে। তো নেক্সট আমরা একটা জিনিস দেখবো, যে তেজস্ক্রিয়তার আবিষ্কার, ওকে। নেক্সট আমরা দেখব তেজস্ক্রিয়তার আবিষ্কার, ওকে। তো তেজস্ক্রিয়তা বেসিক্যালি তোমাদের ক্লাস 9-এ তেজস্ক্রিয়তা অত ডিটেলসে নেই। ক্লাস 10-এ চ্যাপ্টার রয়েছে একটা তেজস্ক্রিয়তা বলে, ওটা ইনডেপথ পুরো তোমরা পড়বে মাধ্যমিকে ক্লাস 10-এ। তো এখানে জাস্ট একটা আমাদের রশ্মি তেজস্ক্রিয়তা, সেটা হচ্ছে আলফা রশ্মি, সেটা আমাদের বেসিক্যালি দরকার। রাদারফোর্ড তার যে পরীক্ষাটা করেছিল, তো সেটা আলফা রশ্মি ব্যবহার করেছিল। আলফা রশ্মিটা কী, কোথা থেকে আসলো, সেটা জানার জন্য তেজস্ক্রিয়তা হালকা একটু তোমাদের বলবো। তো তেজস্ক্রিয়তাটা কি, তো প্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারে। তিনি পরীক্ষা করেন, তিনি কি করেছিলেন, তিনি একটি ইউরেনিয়ামের লবণ নিয়েছিলেন। ইউরেনিয়ামের লবণটার নাম কি, পটাশিয়াম
তিনি একটি ইউরেনিয়ামের লবণ নিয়েছিলেন, পটাশিয়াম ইউরানিয়াম সালফেট, তিনি একটা লবণ নিয়েছিলেন। তো এটাকে তিনি একটা মোটা কালো কাগজে মুড়ে একটা ফটোগ্রাফিক প্লেটের ওপর, একটা ফটোগ্রাফিক প্লেট, ঠিক আছে, ফটোগ্রাফিক প্লেট ওর ওপর ওটাকে রেখে দেন, ফটোগ্রাফিক প্লেটের ওপর ওটাকে রেখে দেন, ঠিক আছে, মুড়ে একটা কালো কাগজের ওপর এবার রেখে দেন। কতদিন পর তিনি দেখেন যে ফটোগ্রাফিক প্লেটে লবণের যে ছবি সেটা ফুটে উঠেছে ফটোগ্রাফিক প্লেটে। এবার তিনি ভাবেন যে এটা কী করে সম্ভব হলো, ওকে, তাই না, কী করে এই লবণটার যে ছবিটা সেটা ফটোগ্রাফিক প্লেটে কীভাবে গেল? তার মানে নিশ্চয়ই এখান থেকে কোনো রশ্মি বা কিছু একটা তো বেরোচ্ছে যেটা ফটোগ্রাফিক প্লেটে গিয়ে পড়ছে এবং একটা ছবি ফুটিয়ে তুলেছে। তো তিনি সিদ্ধান্তে আসে যে ওই লবণ থেকে একটি অদৃশ্য রশ্মি বেরোচ্ছে এবং সবসময় বেরিয়ে যাচ্ছে, যেটা ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করছে, অর্থাৎ ফটোগ্রাফিক প্লেটে গিয়ে পড়ছে, ফলে এর ছবিটা ওখানে ফুটে উঠছে। তো এই রশ্মিটার তিনি নাম দেয় তেজস্ক্রিয় রশ্মি, এই রশ্মি, ঠিক আছে। তো আগে বললাম বিশেষত উচ্চ আণবিক ভর বিশিষ্ট যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, আর সেগুলো থেকে তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয়, ঠিক আছে। তো তেজস্ক্রিয় রশ্মি বেসিক্যালি 3 টাইপসের রয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে কি আলফা, দেন বিটা, দেন হচ্ছে গামা, ঠিক আছে। তো আমাদের এখন জাস্ট আলফাটা দরকার। তো এখানে একটু বলে রাখি, আলফার ভর হচ্ছে গিয়ে 4, আর এর আধান চার্জ হচ্ছে +2, ওকে। বাকিগুলো এখন না জানলে হবে, এটাও বেসিক্যালি অতটাও দরকার নেই, জাস্ট এই ভরটা আমাদের একটু দরকার পড়বে রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে, তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। আর বিটা রশ্মি আর গামা রশ্মি না আমাদের এখন অত মাথা ঘামানোর দরকার নেই, অত ডিটেলসে আমাদের এখন লাগবে না, ওকে। শুধু আলফাটা আমাদের দরকার, এটা রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা তিনি পরীক্ষাটা করেছেন সেখানে তিনি আলফা রশ্মিটা ইউজ করেছিলেন, ওকে। তো রাদারফোর্ডের পরীক্ষা, তো রাদারফোর্ড কী করেছিলেন, একটা তেজস্ক্রিয় মৌল নেয়, ঠিক আছে। তো তেজস্ক্রিয় মৌল নেয়, সেটা দেখে তিনি আলফা রশ্মি চালনা করেন, এবং কোথায় চালনা করেন, তিনি একটি লেড প্লেটের মধ্যে দিয়ে, লেড মানে সীসার পাতের মধ্যে একটা মানে ছিদ্র, তো ছিদ্রযুক্ত একটা সীসার প্লেট নেয়, ওর মধ্যে দিয়ে একটা খুব পাতলা একটা সোনার পাতের ওপর আলফা রশ্মি চালনা করে, ওকে। এবং পাতটার পেছনে তিনি একটা জিঙ্ক সালফাইডের পর্দা দিয়ে দেন, ওকে। তো আর এই পরীক্ষাটা তিনি করেছিলেন একটা বায়ুশূন্য স্থানে, মানে যেখানে বায়ু নেই, ওকে। তবে তিনি সেটা পর্যবেক্ষণ করেন, আমরা জানি পরীক্ষা দেন পরীক্ষাটা করলাম, এবার কী হলো, কী ব্যাপার, মানে কী ঘটনাবলী ঘটলো, কী চেঞ্জেস হলো সেটা লক্ষ্য করেন, এবার পর্যবেক্ষণ করেন তিনি। তবে তিনি কী দেখেন, বেশিরভাগ মানে ম্যাক্সিমাম আলফা কণা কী হচ্ছে, সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে পর্দার ওপর গিয়ে পড়ছে। এই যে দেখো এখানে 4টে রশ্মি আমি দেখিয়েছি ছবিটা, জাস্ট মানে 4টে রশ্মি বেরিয়েছে, আমার অত রশ্মি তো অসংখ্য হতে পারে, কিন্তু এখানে জাস্ট এই মানে বোঝানোর জন্য দেখো 4টে এখানে রশ্মি আছে, ঠিক আছে। 4টের মধ্যে দেখো 3টেই মানে ম্যাক্সিমাম 3টেই একদম পর্দা ভেদ করে জিঙ্ক সালফাইডের পাত, যে সোনার পাতটা ছিল ওটাকে ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে পড়েছে, অথচ সোনার পাতে কোনো ছিদ্র হয়নি, ওকে। এটা একটা পর্যবেক্ষণ তিনি দেখেছিলেন। এরপর তিনি দেখেন যে কিছু আলফা কণা সামান্যভাবে কোণে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানে বেঁকে যাচ্ছে, স্ট্রেটভাবে বেরোচ্ছে না। যেমন এখানে দেখো সেকেন্ড যে রশ্মিটা আছে সেটা স্ট্রেটভাবে বেরিয়েছে প্রায়, কিন্তু ফার্স্ট রশ্মিটা দেখো একটু বেঁকে গেছে ওপরের দিকে, থার্ড দেখো একটু বেঁকে গেছে, তাই না, বেঁকে পড়েছে। এটা তিনি একটা যে মানে সেকেন্ড, এটা তিনি লক্ষ্য করেন। আর কি দেখেন, অল্প সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষিপ্ত। এবার এইটা কী হলো, দেখো ব্যাপারটা 90 ডিগ্রি কোণে বেঁকলো মানে, তো দেখো একটা ছবি আঁকছি, 90 ডিগ্রি কোণ বা তার বেশি কোণ বলতে এখানে কী বলা হলো, এই ধরো পাতটা রয়েছে, ঠিক আছে, একটা আলফা কণা আসলো, এর বেরোনোর কথা কীভাবে, এইভাবে বেরোচ্ছে, ঠিক আছে। এই যে রেখাটা বিক্ষিপ্ত হওয়ার রেখাটা এটা, এবার 90 ডিগ্রি কোণে যদি বেঁকতে হয় তাহলে 90 ডিগ্রি কোণ কোনটা লম্বভাবে, তাহলে ওকে এইভাবে যেতে হবে এইদিকে, যদি এইভাবে বেরোয় তাহলে সেটা 90 ডিগ্রি কোণ, এই যে এখানে 90 ডিগ্রি কোণ একটা ক্রিয়েট হলো এই বিক্ষেপণের যে রেখাটা, সরলরেখাটা, আর এটার সাথে এখানে 90 ডিগ্রি কোণ ক্রিয়েট হলো, ঠিক আছে। এবার 90 ডিগ্রির বেশি মানে আরও এইদিকে সরে যাবে, মানে এই 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 এইদিকে আসবে, তাই না, এই যে 90 ডিগ্রি কোণ এটা, তাই না। তো দেখো এখানে এবার এইটুকু 90 ডিগ্রি কোণ ছিল, এই সরলরেখাটা আরও দূরে সরে গেছে, তাহলে এই যে কোণটা ক্রিয়েট হলো এইটা আর এইটা, এটা এবার 90 ডিগ্রি থেকে অবভিয়াসলি বেশি, কারণ এইটুকু পার্ট হচ্ছে 90, তাহলে অবভিয়াসলি এইটুকু পার্ট তো বেশি হবে, দেখে বোঝাই যাচ্ছে, তাই না। তো তাই বলা হয়েছে যে খুব অল্প সংখ্যক কী হয় 90 ডিগ্রির থেকে বেশি কোণে বেঁকে আসে। তো এখানে কটা হয়েছে দেখো, মাত্র একটা, শুধু এই রশ্মিটা যাওয়ার কথা ছিল এরকমভাবে
4th এইভাবে করে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? আমি ছবিটা করছি, এইভাবে করে যাওয়ার কথা ছিল, কিন্তু বেঁকেছে এইভাবে, মানে এই যে 90 ডিগ্রির বেশি কোণ, এই সরলরেখা 90 ডিগ্রি বেশি কোণে বেঁকেছে। ওকে, তো সে বলেছে আর কি হয়, দু একটা আলফা কণা যে পথে যায় আবার সেই পথে ফিরে আসে। এখানে এই ছবিটাই নেই, তো কী হচ্ছে, মানে যে পথে গেছিলো ওই সেম পথেই ফিরে এসছে, মানে এখানে কত 180 ডিগ্রি পুরো একদম বিক্ষেপণ হয়েছে, 180 ডিগ্রি কোণে বেঁকে গেছে, গেল আবার ওই পথেই। ধরো এক্ষেত্রে যদি আমি বলি এই রশ্মিটাই এখানে গেল, যদি এই ভেতরে এইভাবে না বেরিয়ে ধরো আবার এই পথেই ফিরে আসলো, গেল আবার ফিরে আসলো, এই গেল আবার ফিরে আসলো। ওকে, তো এটা হয়ে থাকে খুব অল্প, খুব একদম, যদি 10টা রশ্মি থাকে তার মধ্যে মাত্র হয়তো একটা বা দুটোতে হবে এই 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ যে পথে গেল সে পথেই ফিরে আসলো। তো এটা বেসিক্যালি তিনি পরীক্ষাটা করেছিলেন আর পর্যবেক্ষণ এগুলো করছেন। এবার এর থেকে তিনি কী কী সিদ্ধান্ত আসলো বা এই পরীক্ষার আলটিমেটলি রেজাল্টটা কি সেটা আমরা দেখব। ওকে, তো এই ছবিটাও দেখে নাও ভালোভাবে। তো তিনি কী কী সিদ্ধান্তে আসেন রাদারফোর্ড পরীক্ষাটা করার পর, এবং তিনি মানে কী ধারণা দেন যে পরমাণুর যে গঠন সেটা সম্পর্কে কী ধারণা তিনি দেন। তো প্রথমত কী হয়েছিল পর্যবেক্ষণে, প্রথমটা কী ছিল, বেশিরভাগ আপ টু 99% আলফা কণা কী হচ্ছিলো, সোনার পাত ভেদ করে বাইরে গিয়ে পড়ছিল, মানে ওই জিঙ্ক সালফাইডের যে পর্দাটা ছিল সেটা গিয়ে পড়ছিল। তার মানে এটাতে কী দাঁড়ায়, যে সোনার যে পরমাণুটা, মানে সোনার পরমাণু বলতে না, এখানে সোনার পাত নিয়ে করা হয়েছে, তো অর্থাৎ পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, মানে ওই আলফা রশ্মিকে আটকানোর জন্য কেউ নেই, কেউ আটকাতে পারছে না, পরমাণু অধিকাংশ স্থান তার জন্যই ফাঁকা, মানে এর থেকে বলা যায় পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, কেউ আটকাতে পারছে না। ওকে, নেক্সট তিনি কি দেখেন যে আলফা কণাগুলি সামান্য কোণে বেঁকে যাচ্ছিল কিছুটা। এখানে দেখো এই যে এই রশ্মিটা, আচ্ছা প্রথমে এই রশ্মিটা দেখো স্ট্রেটভাবে বেঁকেছে, মানে কেউ বাধা দিতে পারছে না। এবার এইটা দেখো এখান থেকে এসে হালকা বেঁকে গেছে, এটা এখান থেকে এসে বেঁকে গেছে। এটা কেন বেঁকেছে, এটা এর থেকে একটা তিনি ধারণা জন্মায় যে আলফা কণা হচ্ছে, কী বললাম, আলফা কণা হচ্ছে +2 বাট প্লাস মানে ধনাত্মক, তার মানে পরমাণুতে কোথাও ধনাত্মক একটা কিছু রয়েছে। আমরা অলরেডি মানে প্রোটন আর ইলেকট্রন আবিষ্কার আমরা দেখেছি, নিউট্রন আবিষ্কারটা আমরা দেখবো, কারণ এখনও পর্যন্ত নিউট্রন আবিষ্কার হয়নি। ওকে, রাদারফোর্ডের পরীক্ষাটা পর্যন্ত, তো যাই হোক এরপর আমরা নিউট্রনটা দেখব। তো রয়েছে ধনাত্মক, এবার সেটা খুব অল্প পরিমাণ একটা জায়গায় রয়েছে, তার জন্য কিছু পরিমাণ আলফা কণার বিক্ষেপণ ঘটছে। কারণ কি, ওইটা যেটা রয়েছে কণাটা প্রোটন সেটা ধনাত্মক, আলফা হচ্ছে ধনাত্মক, পজিটিভ, আর পজিটিভ মেরু কী করে, পরস্পরকে বিকর্ষণ করে, নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে, আলফা ধনাত্মক, প্রোটনও ধনাত্মক, তাই যেই প্রোটনের কাছে আসছে বেঁকে যাচ্ছে। এবার খুব অল্প সংখ্যক, তখনও কিন্তু এই মাঝখানে যে থাকে, এখানে দেখো ছবিতে আঁকা যে মাঝখানে রয়েছে, এটা কিন্তু তখনও হয়নি, ঠিক আছে? তো খুব অল্প জায়গা জুড়ে সেটা রয়েছে ওই প্রোটন কণাগুলো, তার ফলে খুব কম পরিমাণে আলফা কণার বিক্ষেপণ ঘটছে। ওকে, এবার কী হচ্ছে, আমরা ওখানে দেখলাম যে খুব অল্প, একদম খুব অল্প পরিমাণ আলফা রশ্মি, মানে 4টার মধ্যে ওখানে একটা ছিল, যে পথে গেছে সে পথেই ফিরে আসছে, মানে ইন দ্য সেন্স 180 ডিগ্রি কোণে তার বিক্ষেপণ করছে, গেল আবার ওই পথেই ফিরে আসলো। দেখো এইটা এই পথে গেছে ফিরে এসছে, আবার এটা গেছে ফিরে এসছে। তার মানে কী হচ্ছে, এই যে যেটা যাচ্ছে আলফা কণাটা এই পথে গেছে, সেটা এমন কোথাও ধাক্কা খাচ্ছে যেখানে এই আলফা কণার যা পাওয়ার, মানে ইন দ্য সেন্স ভর, আলফা কণা একটা উচ্চ ভর রয়েছে, তাই না? আলফার ভর কত, 4। তো এই 4 এত একটা মানে ভর, একটা ভারী একটা কণা যাচ্ছে, এবার তাকে আটকাচ্ছে, তার মানে পরমাণু তো ঠিক আলফা কণারই মতো একটা পাওয়ারফুল একটা কিছু রয়েছে খুব ক্ষুদ্র এলাকা জুড়ে, তার জন্য খুব কম পরিমাণে ফিরে আসছে। তো খুব ক্ষুদ্র এলাকা জুড়ে একটা পাওয়ারফুল, মানে পরমাণুর সবথেকে শক্তিশালী যে পোর্শনটা, এলাকাটা, অংশটা, সেটা খুব ক্ষুদ্রতম অংশ, সেটা খুব কম পরিমাণ জুড়ে রয়েছে, আলফা কণার মতনই পাওয়ারফুল, আবার সেটা ধনাত্মকও। কেন ধনাত্মক, কারণ আলফা কণার চার্জ হচ্ছে +2 পজিটিভ। তো সেই পাওয়ারফুল যে অংশটা রয়েছে পরমাণু সবথেকে শক্তিশালী অংশটা, সেটা যদি ধনাত্মক না হয়, ধরো ঋণাত্মক হয়, তাহলে কী হবে, আলফা কণাটা গেল, আলফা কণা পজিটিভ, ঋণাত্মকে গেল, ঢুকে যাবে, তো আর তো ফিরিয়ে আসবে না, ঋণাত্মক তো কাছে টেনে রেখে দেবে, তো সেটাও ধনাত্মক, কারণ আলফা কণাও ধনাত্মক, তার জন্য সেই ক্ষুদ্রতম যে শক্তিশালী অংশ সেটাও ধনাত্মক। আর পাওয়ারফুল কেন, সেটা আলফা 4 ভর এরকম একটা ভারী একটা কণাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, মানে যে পথে এসে সে পথেই ফেরত পাঠিয়ে দিচ্ছে।
তো এর থেকে বলা হয় যে সেটা বলা যায় যে সেই অংশটা হচ্ছে একটা শক্তিশালী একটা অংশ পরমাণু, সব থেকে শক্তিশালী অংশ। ওকে, আর সেটা ধনাত্মক। থার্ড যেটা হচ্ছে এই বাইরে তার মানে ইলেকট্রন রয়েছে এখানে, যখন এই ক্ষুদ্রতম অংশে কোনো ইলেকট্রন নেই ওটা ধনাত্মক বলা হলো, তাহলে মানে বাইরে নিশ্চয়ই ইলেকট্রন রয়েছে, তাই না? তো তার মানে ইলেকট্রন ঋণাত্মক। এবার যখন দেখো আলফা কণা যাচ্ছে, তার মানে ইলেকট্রনগুলো তো আলফা কণাকে টেনে নেওয়া উচিত, আর তো এখান থেকে বেরোনোর কথা না, তাহলে বেরোচ্ছে কেন? ইলেকট্রন কি টানছে না? ইলেকট্রন কি নেগেটিভ না? অবভিয়াসলি ইলেকট্রন নেগেটিভ, কিন্তু ইলেকট্রন টানছে, বাট ইলেকট্রনের পাওয়ার নেই, অত ক্ষমতাই নেই। মানে ইলেকট্রনের যে ভর সেটা হচ্ছে এই প্রোটন, পরে আমরা দেখব প্রোটন আর নিউট্রনে মানে পরমাণু যে টোটাল ভর, সেটাতে শুধুমাত্র প্রোটন আর নিউট্রনের ভরটাকেই ক্যালকুলেট করা হয়। ইলেকট্রনের ভর এত নগণ্য, মানে এত কম, সেটাকে মানে ধরা না ধরে একই ব্যাপার। মানে না ধরলেও কোনো এফেক্ট হয় না, ধরলেও কোনো এফেক্ট হয় না, তার জন্য কোনো ধরার মানে এখানে ধরাই হয় না। ইলেকট্রনের ভর এত নগণ্য, এত কম। তো ইলেকট্রনের ভর এত কম, আর ওর সামনে কে আসছে? 4 একটা মানে আলফা কণার ভর কত? 4 একক। 4 একক ভরের একটা আলফা কণা, এত ভারী একটা কণা তার সামনে আসে, মানে একটা ধরো একটা ব্যাপারটা কী হলো, একটা 5 বছরের বাচ্চা রয়েছে, তার সামনে একটা মানে কোনো ডাব্লিউডাব্লিউ একটা পাওয়ারফুল সুপারস্টার এসে দাঁড়িয়েছে, ডাব্লিউডাব্লিউ সুপারস্টারটা দৌড়াচ্ছে, বলা হলো বাচ্চাটাকে যে ওই ডাব্লিউডাব্লিউ সুপারস্টারটা মানে একটা ধরো বডি বিল্ডার, খুব একদম, হ্যাঁ, তো পাওয়ারফুল একটা বডি বিল্ডার দৌড়াচ্ছে, বলা হলো বাচ্চাটাকে, 5 বছরের বাচ্চাটাকে, যে ওই বিল্ডারটাকে থামাতে হবে। সে পারবে ধাক্কা দিয়ে থামাতে? পারবে না, ক্ষমতাই নেই। ওই বডি বিল্ডারটা ওই 5 বছরের ধাক্কাটাকে হালকা টাচ করেই দূরে পাঠিয়ে দেবে, বেরিয়ে যাবে যে পথে দৌড়াচ্ছিল। তো এখানে সেম ঘটছে। আলফা কণাটা ধরো বডি বিল্ডারটা, আলফা কণাটা এগোচ্ছে, এই ইলেকট্রন হচ্ছে 5 বছরের বাচ্চাটা, মানে এর ভর এত নগণ্য, এর ক্ষমতাই নেই যে আলফা কণাকে আটকাবে, সোজা ভাষায় বলতে গেলে। ওকে, তার জন্য আলফা কণাকে এই ইলেকট্রন নেগেটিভ হওয়া সত্ত্বেও টানার চেষ্টা করছে, বাট ওর ক্ষমতা নেই, তাই টেনে রেখে দিতে আর পারছে না, এত নগণ্য এর ভর। ওকে, এটা বেসিক্যালি রাদারফোর্ডের পরমাণু মডেলের পরীক্ষা। এটার থেকে বেসিক্যালি দুটো ধারণা পাওয়া যায়, সেটা নিয়ে আমরা মানে এই দুটো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব। তো কী দুটো ধারণা পাওয়া যায়? সবথেকে প্রধান ধারণা যেটা পাওয়া যায় ফার্স্ট, সেটা হচ্ছে পরমাণুর একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটাকে কী বলে? পরমাণু নিউক্লিয়াস। ওকে, পরমাণু নিউক্লিয়াস। 2 নম্বর ধারণা কি? নিউক্লিয়াসের বাইরে কী থাকে? একটা ইলেকট্রন মহল রয়েছে। নিউক্লিয়াসটাকে ওই সেই পাওয়ারফুল অংশটা, মানে পরমাণুর সব থেকে শক্তিশালী অংশ হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? আর বাইরে কী রয়েছে? ইলেকট্রন মহল। এখনও পর্যন্ত নিউট্রন আবিষ্কার হয়নি। ওকে, তো এটা বেসিক্যালি ছিল রাদারফোর্ডের পরমাণু যে পরীক্ষাটা, এটার থেকে দুটো এই ধারণা পাওয়া যায়। ওকে, তো রাদারফোর্ডের পরমাণুর এই যে গঠনের সম্পর্কে যে পরীক্ষাটা ছিল, তো সেটার যে ত্রুটিগুলো সেটা বেসিক্যালি বিশ্লেষণ করে সেটাকে বিজ্ঞানী নিলস বোর। ওকে, তো যাই হোক, তো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কী সিদ্ধান্ত আসা যায়? পরমাণুর একটা কেন্দ্র রয়েছে, যেখানে পরমাণুর সব মানে পুরো একদম ভর, সমস্ত ধনাত্মক কণা যেটা প্রোটন, আর পুরো মানে সমস্ত ভর সেখানেই থাকে পরমাণুর, বা এটা পুরো নগণ্য। মানে পরমাণু আসল যে যদি একটা বলা হয় যে হাইড্রোজেনের কত ভর হচ্ছে 1, তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রে তার ভর কোথায় রয়েছে? কেন্দ্রে রয়েছে। সব মৌলের ক্ষেত্রে সব মৌল বা যৌগের যে ভর সেটা আলটিমেটলি তাদের পরমাণুর কেন্দ্রে রয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন, যে ইলেকট্রন মহল বলা, ইলেকট্রনগুলি একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে। যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, বিভিন্ন গ্রহ ঘুরে চলেছে বৃত্তাকার কক্ষপথে, ওরা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। বৃত্ত 2D মনে রাখবে, ওখানে আমরা গোলক দেখেছিলাম থমসনের প্লাম্পনিং মডেলে। যাও, তো ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে। তো এবার বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে, ধরো তোমাকে বলা হলো এটা একটা মাঠ, হ্যাঁ, তোমাকে বলা হলো এই পথ বরাবর ঘুরতে, দেন বলা হলো এই পথ বরাবর ঘুরতে, দেন বলা হলো এই পথ বরাবর ঘুরতে। তোমার কোন ক্ষেত্রে সবথেকে শক্তি কম লাগবে? এই ছোটো কক্ষপথটা বেসিক্যালি, তাই তো? তার মানে কী হবে? তুমি ধীরে ধীরে এই বড়ো কক্ষপথ থেকে ছোটো হতে থাকবে, আরও ছোটো থাকবে। তো এক্ষেত্রেও এই ইলেকট্রন যেগুলো রয়েছে, ইলেকট্রনগুলো যেহেতু এক অবিরাম ঘুরে চলেছে, তার মানে ইলেকট্রন থেকে একটা ওদেরও একটা মানে শক্তি খরচ হচ্ছে, কারণ ঘুরবে, তাহলে তো একটা শক্তি তো খরচ হবে। তো শক্তি খরচ হতে হতে এটা এক টাইমে কী হবে? আরও কাছে চলে আসবে নিউক্লিয়াসে, আরও কাছে চলে আসবে, আরও কাছে চলে আসবে, আলটিমেটলি নিউক্লিয়াসে গিয়ে ঢুকেই যাবে। এটাই তো হওয়ার কথা রাদারফোর্ডের পরমাণু মডেলের ধারণা থেকে। মানে তিনি এটা এক্সপ্লেন করতে পারেনি যে এই বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে ইলেকট্রনগুলো, কিন্তু কেন
তাও এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে ঢুকে যাচ্ছে না বা নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা খাচ্ছে না। আসলে তো ধাক্কা খায় না, আসলে যদি ধাক্কা খেতো তাহলে তো ইলেকট্রন কিছু থাকতোই না, পুরো আনস্টেবল স্ট্রাকচার হয়ে যেত বিভিন্ন মৌলবাদী হবে। তো আসলে এটা হয় না। তো রাদারফোর্ড এটা এক্সপ্লেন করতে পারেনি যে কেন এই ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলা সত্ত্বেও কেন নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা খাচ্ছে না। তো নিলস বোর এই ত্রুটিটা তিনি বলে থাকেন যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী যদি ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তাহলে তো এক টাইমে নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা খেয়ে পড়ার কথা, কিন্তু এটা কেন হয় না। ওকে, আজকে আমরা কী কী দেখলাম? আজকে আমরা যেই পরমাণু গঠন যে সাবটপিক 1 মানে চ্যাপ্টার 4-এ, সেটা আমরা কী দেখলাম? ইলেকট্রন আবিষ্কার দেখলাম ফার্স্টে আমরা। আচ্ছা, এখানে একটা বলে রাখি, এটা স্টার্টিংয়ে বলেছিলাম, এই যে যত আবিষ্কার মানে ইলেকট্রন আবিষ্কার, প্রোটন আবিষ্কার, নিউট্রন আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞানীদের নামটা মনে রাখা হেভি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দিয়ে থাকে। ওকে, তো ইলেকট্রন আবিষ্কারটা আমরা দেখলাম কি প্রথমে কে করেন? উইলিয়াম ক্রুক্স ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন একটা পরীক্ষার মাধ্যমে ওই কাচের নলের। তো সেটা ক্যাথোড রশ্মিটাকে নিয়ে পরে আরও পরীক্ষা নিরীক্ষা করে যে থমসন এর নাম দেন ইলেকট্রন। ওকে, দেন প্রোটন জাস্ট ওরকম পরীক্ষাটা আমরা দেখিনি। প্রোটনটা কী হয় বেসিক্যালি, যেহেতু ইলেকট্রন আছে একটা পরমাণুতে নেগেটিভ, তো ওর এগেনস্ট একটা ধনাত্মক অবস্থা রয়েছে, তার জন্য পরমাণু নিঃসরিত। এর থেকে বিজ্ঞানীদের মাথায় একটা ধারণা জন্মায় যে পরমাণুতে তার মানে ধনাত্মক আধান রয়েছে। এবার এর থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর প্রোটন আবিষ্কার করা হয়। এরপর থমসনের পরমাণু মডেলটা আমরা দেখলাম, যেটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। ওকে, কী বলা হয়? প্লাম পুডিং মডেল। বেসিক্যালি পরীক্ষায় এটা দিয়ে এসে থাকে, প্লাম পুডিং মডেল। ওকে, এটা আগেও বললাম, প্লাম পুডিং সম্পর্কে লিখতে দেয়, কে আবিষ্কার করেছিল, কার মডেল, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কি তেজস্ক্রিয়তা। প্লাম পুডিং মডেলটা হচ্ছে কি সবথেকে মানে পরমাণু সবথেকে বেসিক একটা যে পরমাণু গঠনের যে ধারণা সবথেকে বেসিক। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখলাম তেজস্ক্রিয়তা আবিষ্কার। তেজস্ক্রিয়তা বেসিক্যালি অত ডিটেলসে নেই, আমরা দেখিনি, জাস্ট আবিষ্কারটা দেখলাম কীভাবে প্রথমকে কার মাথায় এই ধারণাটা আসে, ঠিক আছে, সেটা আমরা দেখলাম। আর নেক্সট কি জাস্ট আলফা বিটা গামে তিনটে তেজস্ক্রিয় রশ্মি আছে, এগুলো নিয়ে আরও পরে আগেও বললাম যে ক্লাস 10 তোমরা দেখবে। জাস্ট আলফা রশ্মিটা আমরা দেখলাম, আলফা রশ্মির ভর যেটা বললাম 4, আর ধনাত্মক যে ওর আধান কত +2, মানে ধনাত্মক প্লাস আছে অবভিয়াসলি, এবার 2 সেটা ওর চার্জ, যাই হোক। তো সেটা আমরা দেখলাম। আলফা রশ্মি কেন দেখলাম, এবার তেজস্ক্রিয়তাটা কেন দেখলাম বা আলফা রশ্মি বলছি, সেটা হচ্ছে গিয়ে কারণ একটাই কারণ, রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা তিনি করেছিলেন সেটা আলফা রশ্মি ইউজ করেছিলেন। তো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল দেখলাম, সেটা কী পরীক্ষায় সেটা দেখালাম ডায়াগ্রাম এঁকে। তো তোমরা ডায়াগ্রামগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। ওকে, প্র্যাকটিস করতে পারো। আর নেক্সট কী দেখলাম যে কী কী পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তো সিদ্ধান্ত ডায়াগ্রাম একটা এঁকেছিলাম। ওকে, তো তোমরা সেটাও প্র্যাকটিস করতে পারো, বা ওই ছবিগুলো দেখলে আরও যে পর্যবেক্ষণ মুখস্থ করার কোনো দরকার নেই, এই ডায়াগ্রামগুলো দেখলে তোমরা নিজেই লিখতে পারবে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটি ছিল। আজকে বেসিক্যালি আমরা এই 6টা টপিক দেখলাম। ওকে, তো নেক্সট দিন আমরা এটা কন্টিনিউ করবো, আমরা বেসিক্যালি নিউটন আবিষ্কার থেকে স্টার্ট করবো। ওকে, তো আমরা এটা কন্টিনিউ করতে থাকবো। তো আজকের ক্লাসটা যদি তোমাদের এডুকেটিভ মনে হয়ে থাকে তো তোমরা একটা লাইক করে দিও ভিডিওটা, ঠিক আছে, আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারা ওই ক্লাসগুলো নিতে পারে। কারণ এটা খুব ইজি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্লাসগুলো হয় আমাদের, ঠিক আছে। তো খুব ইজিলি তারা বুঝতে পারবে, কোনো একদম ইজি বাংলা ভাষায় তুমি শুনিয়ে বুঝতে পারছো। ওকে, তো যাই হোক, যদি আজকের ক্লাসের থেকে তোমাদের কোনো ডাউট থাকে সেটা কমেন্ট বক্সে করে দিও, নেক্সট ক্লাসে ক্লিয়ার করার আমি চেষ্টা করবো। ওকে, তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন কিপ লার্নিং।